বাবার বাড়ি ধনী হোক বা গরিব কোনো ফরক পড়ে না। বাবার বাড়িতে কাটানো প্রত্যেকটা মুহূর্ত, বাবার বাড়ির প্রত্যেকটা কথা আমাদের মেয়েদের জন্য অমূল্য হয়। শ্বশুর বাড়ি যত ভালো হোক, কিন্তু তবুও বাবার বাড়ি মনে পড়েই যায়। শ্বশুর বাড়িতে যতই সুখী থাকো না কেন, স্বামীর সাথে রাজরানী হয়ে থাকো না কেন, তবুও মন কিন্তু বাবার বাড়ির দিকেই ছুটে চলে যায়। বোনেরা, এখনো সময় আছে তো একটা মেয়ে হয়ে মন ভরে বেঁচে নাও, কারণ কারো স্ত্রী বা কারোর বৌমা হবার পরে সত্যি বলছি, তোমরা মেয়ে হয়ে বাঁচাটা না অনেক বেশি মিস করবে, জানো তো। তাই প্রতিটা বাবা মায়ের কাছে আমার অনুরোধ, নিজের মেয়ের শখ নিজের বাড়িতেই আপনি পূর্ণ করুন, অন্যের ভরসায় ছাড়বেন না। গিয়ে সেখানে সব আশা সব এগুলো পূর্ণ করে নিও। সেখানে গিয়ে মেয়েরা অপমান, লাঞ্ছনা এগুলোই পায়, শান্তিমতো খাওয়ার সময়ও পায় না। তাহলে সব কি করে পূর্ণ করবে বলুন তো? তাই অন্য কারোর ভরসায় ছাড়বেন না। যতদিন মেয়ে আপনার কাছে আছে, ততদিন পৃথিবীর সমস্ত সুখটা তাকে দেওয়ার চেষ্টা করুন। আর সত্যি কথা বলতে বন্ধুরা, শ্বশুরবাড়ি যদি ভালো হলো তো ভালোই, স্বামী যদি ভালো হলো তো অনেক ভালো, কিন্তু সংসারের চাপে স্বামী, সন্তান, শ্বশুরবাড়ি সবার খেয়াল রাখতে রাখতে না মেয়েরা সব শখ আহ্লাদ, নিজের আশাগুলোকে পূর্ণ করা তো দূরের কথা, একটু মন খুলে হাসতেও না ভুলে যায়। এগুলো কিন্তু বাস্তব সত্যি কথা বন্ধুরা। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, আজকে তোমাদের জন্য রয়েছে একটা সুন্দর ভিডিও। আর হ্যাঁ, পুরো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো বন্ধুরা, ভোর ভোর উঠে পড়েছি। তো ভোর বলতে এখন প্রায় 5টা বাজে না, তার আগেই কিন্তু আমরা উঠে পড়ি। তো দেখো, সকাল সকাল উঠে তো মুখ হাত ধুয়ে ছড়া মাদুলি দিয়ে নিলাম, তারপর শাঁখটা বাজিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে দেখো, এই যে ঘরটা ঝাড় দিয়ে ঘর লিপতে বসেছি। আর এই দুয়ারটা তো প্রত্যেক দিনই আমি লেপি, সেটা তোমাদের সঙ্গে প্রায় আমি শেয়ার করি। তো দেখো, এই দুয়ারটা লেপার কিন্তু আমার কোনো দিনের ছুটি নেই। এখানে প্রত্যেক দিন আমাদের রোজ তো এখানেই বেশি ব্যবহার করা হয়, তো রুমগুলোতে ব্যবহার করা হয়, কিন্তু এইখানটায় তো বেশিই ব্যবহার করা হয়। তো এটা আমাদের ড্রয়িং রুমই বলতে পারো। তো আমাদের মাটির বাড়ির যেরকম ড্রয়িং রুম হয় আর কি, সেরকমই আর কি। তো দেখো, এখানেই সবসময় তো ঘোরা ফেরা বসা এখানেই হয় বলে এখানটা সবসময় কিন্তু একটু মাজা ঘষা করে রাখতে হয়, ল্যাপা মোছা করে রাখতে হয়। তো দেখো বন্ধুরা, এখন না আমি ঘরটা লেপে নিচ্ছি। তো তারপরে আমার তো বাসি কাজকর্মের মধ্যে অনেক কিছুই রয়েছে। তো উনুনটা আমাকে লেপতে হবে। আর আজকে মার শরীরটা একটু খারাপ রয়েছে, তার জন্য আমি থালা বাসনগুলোও আজকে পুকুর ঘাটে নিয়ে গেছিলাম, তো ওগুলোও ধুয়ে আনবো। আর দেখো বন্ধুরা, এখন আমি উনুন থেকে ছাইগুলো বের করে বাইরে রেখে দিয়ে চলে এলাম। আর দেখো, এই যে জ্বালানি থাকে এইখানটাতে কিন্তু খুবই নোংরা হয়ে আছে। সেদিন দেখেছিল যে আমি রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, তারপরে এই যে জ্বালানি রাখা হচ্ছে, তো জ্বালানি তো বুঝতে পারো খুব নোংরা টোংরা থাকে জ্বালানিতে। তো তার জন্য সেগুলো দেখো পড়েছিল, তো সেগুলো আমি দেখো চটটাকে ভালো করে ঝেড়ে দিচ্ছি। আর ওখানটা ভালো করে পরিষ্কার করে তারপরে দেখো উনুনটাকেও ভালো করে লেপে নেব। দেখো বন্ধুরা, এখন উনুনটাকে ভালো করে লেপে নিচ্ছি, আর তার চারপাশটাকেও কিন্তু ভালো করে লেপে নেব। যাই হোক বন্ধুরা, এই যে উনুনটা লেপে নিয়ে আমি চলে যাব পুকুর ঘাটে। পুকুর ঘাটে না আজকে বাসনগুলো সব ভিজিয়ে দিয়ে এসেছিলাম। তো দেখো, বাসনের বাসন ধোয়া টোয়ার কাজ কিন্তু আমরা পুকুর ঘাটেই বেশি করি। কেন বলো তো, এই যে খাওয়ার এঁটো কাটা খাওয়ার পরে তো কিছু ভাত দেখবে, তরকারি অনেক কিছু না থেকে যায় মাঝে মাঝে। তো সব কিছু না গিয়ে একেবারে সব ধোয়া হয়ে পুকুরেই পড়ে। তো পুকুরে বাসনটা নিয়ে গেলে একটু সুবিধাই হয়, মাছটা যাচ্ছে তো ওই খাবারগুলো মাছটা খেতে পারবে। তার জন্য পুকুর ঘাটেই নিয়ে যাই। কিন্তু বেশি বর্ষা বৃষ্টি হলে আর পুকুর ঘাটে যাওয়া হয় না। তোমরা তো দেখেইছো যে আমাদের ঘাটটা কেমন বাজে। তো না দেখে থাকলে যারা নতুন বন্ধু রয়েছে তারাও কিন্তু দেখে নিও আমাদের ঘাটটা। তো ঘাটটা একটু ভালো করে পারলে তারপরে কিন্তু পুকুর ঘাটে যেতে কিন্তু কোনো অসুবিধে নেই। তো দেখো বন্ধুরা, পুকুর ঘাটে এখন চলে এসেছি। আর থালা বাসনগুলোও কিন্তু আমি এক করে মেজে ফেলছি। আর কড়াইটাতে না কালকে খুব কিন্তু তেল চটা দাগ ধরেছিল, তো কড়াইটাকেও ভালো করে মাজতে হবে। তো ছাই আর সার্পের গুঁড়ো নিয়ে এসেছি। সার্পের গুঁড়ো দিয়ে দেখো থালা বাসনগুলোকে না ভেজে নিয়েছি। আর কড়াইটাকে দেখো
ওই যে উনুন মাটি থাকে না, মানে ছাইয়ের সঙ্গে দেখবে পোড়া উনুনের মাটি কিন্তু থাকে, মানে উনুনে যে মাটিগুলো হয় সেগুলো তো পুড়ে পুড়ে যায় অনেকগুলো, তো সেগুলো মানে ছাইয়ের সঙ্গে চলে আসে, তো ওইগুলো দিয়ে মাজলে তাড়াতাড়ি কিন্তু তেলচোটে দাগটা উঠে যায়। তো আমরা তো ওই স্কচ টচ দিয়ে সবসময় থালা বাসন মাজি না, তো সার্পের গুঁড়ো নিয়ে আসি, ওটা দিয়ে থালা বাসন মেজে নিই, আর ওই দেখো ছাই আংড়া এইসব দিয়ে কিন্তু কড়াইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। তো তারপরে দেখো এই যে কোনো অনুষ্ঠান পাতি থাকলে তখন কিন্তু ওই তেল পাওয়া যায়, সাবানের গুঁড়ো পাওয়া যায়, ওইগুলো দিয়ে কিন্তু মানে মাসে একবার দুবার বলো, ওইগুলো দিয়ে কিন্তু থালা বাসন মাজা হয়। আর এখন ওটা কিন্তু খুবই কম হয়। আগে কী হতো বলো তো, আগেকার দিনে তো মানে সবসময় সার্ফের গুঁড়ো দিয়ে থালা বাসন মাজা হতো না, বা সাবান দিয়ে মাজা হতো না, তার জন্য ওই যে অনুষ্ঠান থাকলে কি মাসে একবার দুবার করে ওই মানে সাবানের গুঁড়ো, কেরোসিন তেল, ছাই একসঙ্গে দিয়ে একটা মানে তেল মতো তৈরি করতো, দিয়ে ওটা দিয়ে কিন্তু থালা বাসন মাজতো। আমাদের গ্রামের দিকে মা ঠাকুমাদের দেখেছি এরকম করে মাজতে। তো আমরা ওই রকম এখন মানে করি না, কিন্তু একটা সাবান পাওয়া যায়, ওটা কিন্তু দিয়ে ভালো করে ঘষলে ছাই দিয়ে না খুব চকচকে হয়ে যায়। ওটা আমাদের কোনো অনুষ্ঠান বাড়িটারি থাকলে তখন কিন্তু করা হয়, না হলে এই যে নর্মালি সাবান বা এই যে ইয়ে দিয়ে সার্ফের গুঁড়ো দিয়ে কিন্তু মাজা হয়। তো দেখো বন্ধুরা, এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে চলে গেলাম। তারপরে দেখো এই যে পুকুর ঘাটের দিকটাতেই আমি চলে আসি প্রায় দাঁত মাজার জন্য। দাঁত মাজার জন্য এসেছি, আর মানে বড়মশাই বলছে চলো গরুগুলোকে বের করে দিই। তো গরুগুলো বের করতে যাব, তো মা বলছিল যে বের করতে পারবে, তো আমরা বললাম না, তোমার শরীরটা ভালো না, তো মানে বমি করেছিল মা, তো মায়ের শরীরটা একটু দুর্বল ছিল, তো আমরা বের করে দিচ্ছি। তো মাঠে দিতে যাব, তো বড় গরুটা না খুব মারতে আসে জানো তো, মানে আমাদের আগে একটা গরু ছিল কিন্তু সেটা অতটা মারতে আসতো না, কিন্তু এই যে মানে বড় গরুটা রয়েছে এ কিন্তু খুব মারতে আসে। তো বর্মশাইকে একটু ভয় করে, তাই বর্মশাই দেখো বড় গরুটা নিল, আর আমি ছোট্ট বাছুরটা নিলাম। আর ছোট্ট বাছুরটাও কি কম ভাবছো, তো মানে সেও দেখো না মা যেই চলে গেছে একটু আর মানে দূরত্ব হয়ে গেছে, দেখো না টেনে আমাকে নিয়ে এক্ষুনি ফেলার জো করেছিল, পুরো একেবারে ফেলে দিই তো পুকুরে একেবারে। তো ঝাঁক করে আমি কিন্তু ওর সঙ্গেও দৌড় দিতে শুরু করলাম, মানে গরু দৌড়ছে আর আমিও দৌড়ছি। তো তারপরে বর্মশাই বললো ছেড়ে দাও গরুটাকে, না হলে কিন্তু ফেলে দেবে। তো তার জন্য দেখো ওখানে ছেড়ে দিয়ে চলে এলাম। বর্মশাই ওই মানে গরুটাকে মাঠে পুঁতে দেবে বলতে কি মানে দড়িটা বেঁধে দিয়ে আসবে। দেখো বন্ধুরা, গরুটাকে মাঠে দিয়ে এসে বড়মশাই তো ওগুলো বাঁধতে চলে গেল, আর আমি দেখো পুকুর ঘাটে নেমে হাতটা ধুয়ে নিলাম। তারপর দেখো গোয়ালটা পরিষ্কার করতে যাব, আর গোয়ালটা না আমাদের খুবই ছোট্ট। তো তোমরা দেখো, আর ওই দিকে দেখতে পাচ্ছ, ওই দিকটাতে আমার রান্নাঘর, মানে আমাদের রান্নাঘর এদিকটা পুরোটাই গোয়াল করা হতো, কিন্তু রান্নাঘরটাও সেদিকে মানে যেদিকে করার কথা ছিল, তো সেই দিকে একটু ঈশান কোণ হয়ে যাচ্ছে, তার জন্য ওই দিকটাতে রান্না করা যাবে না বলে এই গোয়ালের মানে দিকটাতেই রান্না করা হয়। তো মাঝখানে একটা পার্টিশন করে দেওয়া হয়েছে, আর সেদিকটাতে রান্না করা হয়, আর এই দিকটাতে দেখো গোয়ালটা আমি ঘাট দেবো, তার আগে গোবরগুলো তুলে নিচ্ছি। দেখো প্রথমে কিন্তু আমি গোবরটা হাত দিয়ে তুলে নিয়েছিলাম, কারণ গোবরটা একটু শক্ত ছিল বলে, কিন্তু এখন তো ঘাস খাচ্ছে, এই বড় গরুর গোবরটা না খুব পাতলা হয়ে গেছে, তার জন্য একটা হাতে ক্যারি পরে নিলাম, আর তারপরে গোবরগুলো কিন্তু আমি তুলে নিলাম। আমাদের যে ভাঙা বালতিটা রয়েছে ওটাতে করে গোবর তোলা হয়। দেখো গোবরগুলোকে ওখানে করে তুলে নিলাম। তারপরে না খুব ঝুল হয়েছিল, মানে গোয়াল ঘরটা তো অনেক দিন ঝাড়া পোছা করা হয় না, তো খুব ঝুল জমে আছে, আর ওই দিকটাতে রান্না করা হয়, তার জন্য ঝুলগুলো একটু বেশি বেশিই জমে। দেখো প্রথমে আমি ঝুলটাকে ঝেড়ে নেব, তারপরে কিন্তু গোয়ালটা ঝাড় দেবো। বন্ধুরা, ওই যে বস্তাতে করে আমি ছাই ভরে রাখি, ওগুলো না গোয়াল ঘরে ছড়িয়ে দেবো। আর কি বলতো বন্ধুরা, গোয়াল ঘর তো আমাদের মানে কোনো চাতাল করা নেই, পাকা চাতাল, তার জন্য না খুব মানে ভিজে হয়ে থাকে, মানে গরুরা তো পেচ্ছাপ করে তোমরা বুঝতেই পারো, তো তার জন্য ভেজে থাকে। তো তার জন্য আমি ছাইটা ছড়িয়ে দিলাম, একটু শুকনো হবে তাড়াতাড়ি করে। তো যাই হোক বন্ধুরা, দেখো গোয়ালটা পরিষ্কার করে নিয়েই কিন্তু আমি চান সেরে নিয়েছিলাম, আর চান সেরে তো আমাকে পুজো দিতেই হবে। তো আমি চান সেরে পুজো টুজো দিয়ে নিয়ে একেবারে রান্নাশালে উনুন ধরাতে বসে গেছি। তো উনুন ধরিয়ে উনুনশালে বসেছি কুন্দি ভাজতে। তো এখনও আমাদের খাওয়া হয়নি কারোর, তো তার জন্য দেখো কালকে রাতের কিন্তু অনেকগুলো বাসি ভাত আছে, তো পান্তা ভাত, সেগুলোই খাবো এখন আমি আর বরমেশে মিলে। আর বন্ধুরা একেবারেই কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, আমি ভাবলাম যে উনুন যখন ধরিয়েছি তো সেদ্ধ ভাতটা চাপিয়ে দিই, তারপরে জোগাড় যন্ত্র হলে কিন্তু রান্নাটা মানে
অন্য কিছু তরকারি করা যাবে। তো আমি এদিকে তো মানে এটা করতে করতে দেখি বাবা এসছে, বাবা নিয়ে এসছে, দেখো ব্যাগে ছিল এই যে একটা ক্যারিতে করে এসব কী বাঁধা রয়েছে বলে তো, ওইগুলো কিন্তু কাঁকড়া, জানো তো। আমি মানে আর এনেছিল কলমি শাক। আর এই কাঁকড়াগুলো আমরা কিন্তু অনেক দিন পরেই খাবো, জানো। এই নদীর কাঁকড়া, এগুলোকে আমরা চিতি কাঁকড়া বলি। তো তোমরা কি বলো? তো তোমরা অবশ্যই জানিও কিন্তু। আর দেখো কেমন কিলবিল কিলবিল করছিল কাঁকড়াগুলো। তো মানে একটা বালতিতে ঢেলে দিতেই কিলবিল কিলবিল করছে। আর দেখতেও কিন্তু ভালো লাগছিল আমার সামনাসামনি। তারপরে দেখো আমি কিন্তু এগুলো মানে খুব একটা ছাড়াইনি। তো মানে বিলের কাঁকড়া রয়েছে, মানে আমাদের যে মাঠে কাঁকড়াগুলো হয় সেরমই দেখতে, কিন্তু সেরম ছাড়ানো হয় না, এগুলোকে নাকি একটু আলাদা প্রসেসে ছাড়াতে হয়। তো তার জন্য ছাড়াতে বসে পড়েছি ওদেরকে খাবার টাবার খেতে দিয়ে, মানে কেউ মুড়ি খাবে কেউ পান্তা খাবে, ওদেরকে খেতে দিয়ে আমি এখানে ছাড়াতে বসছি। আর দেখো আমি কিন্তু ছাড়তে পারছিলাম না। তো একটা কাকিমা এসে, আর মা কিন্তু মানে এই কাঁকড়াটা খুব একটা মানে ভালো ছাড়াতে পারে না, তার জন্য দেখো কাকিমা একটা এলো, তো আমাদের পাশের বাড়ি কাকিমা, তো আমাকে দেখিয়ে দিল। আর উনিও কিন্তু আমাকে একটু হেল্প করলেন ছাড়ানোতে। অনেকগুলোই কাঁকড়া রয়েছিল, ছাড়াতে কিন্তু অনেকটা টাইম লেগে যেত। আর উনি আমাকে একটু দেখিয়ে দিলেন, ছাড়িয়ে দিলেন, আর আমিও কিছু ছাড়িয়ে নিলাম। তারপর দেখো পুকুর ঘাটে চলে যাবো এগুলোকে ধুতে। আর দেখো বন্ধুরা, এখন বসে পড়েছি কিন্তু আমি কাঁকড়াগুলোকে ভাজতে। তো তার আগে আমি কাঁকড়াগুলোকে ছাড়িয়ে দিয়ে আমি একটু পান্তা ভাত খেয়ে নিয়েছি। আর এখন কাঁকড়াগুলো ভাজবো। আর এগুলো না চিংড়ি মাছের মতনই কিন্তু কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গেই লাল লাল হয়ে যায়। আর আজকে এগুলো না টক করব। আর এগুলো টক কিন্তু খুব ভালো লাগে খেতে। টক রান্না করার প্রসেসটা কিন্তু আমি জানতাম। কাঁকড়া মানে নদীর বলো আর বিলের কাঁকড়া বলো, তো একই রকমই রান্নার প্রসেস হয়, কিন্তু ছাড়ানোর একটু আলাদা ছিল বলে মানে পারছিলাম না। তো তারপর দেখো এগুলো যারা খেয়েছো তারা কিন্তু এর টেস্টটা অবশ্যই বুঝতে পারবে, আর যারা খাওনি একবার কিন্তু অবশ্যই টেস্ট করে দেখো। তো কাঁকড়া খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবি, বুঝলে। তো দেখো কড়াইটা দেখো কেমন কালো হয়ে গেছে, কাঁকড়াগুলো হওয়ার পর কড়াইটা একেবারে কালো তেল চিটে দাগ ধরে গেছে। তো এটার জন্যই কিন্তু আমার রাগ ধরে, বুঝতেই পারছো তো, এই তেল চিটে দাগটার জন্য। তেল দিয়ে রান্না করছি যখন কড়াইতে, তো তেল চিটে দাগ তো ধরবেই, তাই না। তো দেখো যাই হোক, কড়াইতে আমি এখন তেল দিয়েছি সামান্য একটু। আর টক রান্না করতে কিন্তু খুব অল্পই তেল লাগে, জানো তো। আর দেখো ফোড়নে দিয়েছি সোমরা ফোড়নটা দিলে টকটা খেতে কিন্তু একটা আলাদাই টেস্ট লাগে। তো তারপরে দেখো টক জলটা দিয়ে দিলাম। তেঁতুলটা না আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো রান্না মানে চাপানোর আগেই তেঁতুলটা আমি ভিজিয়ে দিয়েছিলাম, মানে কাঁকড়াটা ভাজার আগে। তারপরে দেখো তেঁতুল জলটা দিয়ে একটু ফুটতে দেবো তেঁতুল জলটা, তারপরে কিন্তু কাঁকড়াগুলো দিয়ে দেবো। তো খুব সিম্পল প্রসেস। তো তার আগে একটু অবশ্যই নুন হলুদ তোমরা দিয়ে দেবে মাপ মতো। তো আমি তেঁতুল জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওতেই আমি কিন্তু হলুদ দিয়ে দিয়েছিলাম, আর চিনি আর লবণটা আমি মাপসই দিয়ে নিয়েছি। তো যারা একটু মিষ্টি টক খেতে পছন্দ করো তারা একটু বেশি করে চিনি দিও, আর আমরা একটু মিষ্টি টক খাই বলে আমি একটু কিন্তু বেশি করে চিনি দিয়েছিলাম। দেখো বন্ধুরা, তোমাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাতে পারলাম না রান্না, তার কারণ ওই বড়বেলার জন্য, কিন্তু আমার কোনো দোষ নেই। ওই বড়বেলা এসেছিলো তাই আমি পুরো প্রসেসটা দেখাতে পারলাম না। আর এদিকে দেখো কচু আনা হয়েছে, আর কিছু আমাদের বাড়িতে আদা রয়েছে, আগের বাড়ির আদা, তো ওগুলো লাগানো হবে, মানে মাটিতে বসানো হবে, তার জন্য মাটি রেডি করা চলছে। আর ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও। পরে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো।